জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোর 6:30টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পরে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। দেশের মানুষ এবার স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছেন। জনগণ এই স্বাধীনতা ধরে রাখুক। সব সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এর বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এবারে জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে জুলাইয়ের শহীদরা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যে আমাদেরকে এমন একটি বিজয় দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। আমরা আশা করি যে যেই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন পদানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি, সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে। বিজয়ের দিনই নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে, তবে প্রত্যাশিত মাত্রায় সংস্কার শেষে নির্বাচন করতে হলে তা গড়াতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এছাড়া রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করে বাস্তবায়নযোগ্য বিষয়ে সুপারিশের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠন কমিশন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের
প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন। বিএনপি নেতা আশা করেন নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পাবে জনগণ। বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি জানান, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে ততদিন মানুষের নাভিশ্বাস কমবে না। সময়ের পরিবর্তনে সংস্কার যুগ যুগ ধরে চলবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা জানান। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস রয়েছে মানুষ আজকে বাজার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। আগামী বাংলাদেশ কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। গণতান্ত্রিক সরকার জবাবদিহিমূলক ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো অপশক্তি যেন আবার ক্ষমতা দখল করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে সকালে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের পর বিজয় র্যালি করেন দলের নেতাকর্মীরা। পরে সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। 16 বছর পর মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করতে পারায় নেতাকর্মীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয়, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কুক্ষিগত করে 15 বছরের প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে রেখেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। তাই শেখ মুজিব ও আওয়ামী লীগ ছাড়াও দেশ গঠনে 47 থেকে 24 পর্যন্ত যে ইতিহাস আছে তা তুলে ধরার পাশাপাশি গুম খুন নির্যাতন নিয়ে আলোকচিত্রী প্রদর্শনীর আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। মহান বিজয় দিবসে শাহবাগে ইনকিলাব মঞ্চের লাল জুলাই শীর্ষক আয়োজনে তুলে ধরা হয় 47-এর দেশভাগের চিত্র, ভাষা আন্দোলন, 70-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী বাকশাল গঠন। সবশেষ গত 15 বছরে আওয়ামী লীগের স্বৈরশাসন ও জুলাইয়ের গণঅভ্যুত্থান। পরিবার পরিজন নিয়ে প্রদর্শনী ঘুরছেন বিভিন্ন বয়সীরা। দেশ সম্পর্কে তরুণদের সচেতন করতে সঠিক ইতিহাস বারবার তুলে ধরার বিকল্প নেই বলছেন দর্শকরা। আর বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত মালিকানা জনগণকে উৎসর্গ করতে তরুণরা কাজ করে যাবে বলে জানান আয়োজকরা। স্বাধীনতার পর বাংলাদেশে মুজিববাদের নামে ফ্যাসিবাদ কায়েম করে ভারতীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিজয় র্যালিতে অংশগ্রহণ করা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল 9টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু করে ইসলামী ছাত্র শিবির। র্যালিটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, হাইকোর্ট, মৎস্য ভবন ঘুরে শাহবাগ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মী সমর্থকরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা, লুটপাট, মাফেরা, লুটেরার জন্ম দিয়েছে এই জাতি। আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের জনক ছিল বাকশাল, যারা জন্ম দিয়েছিল তারা। কাজেই আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লুট করেছে, বিদেশে হাজার কোটি, শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জমিয়ে আয়েশি জীবন যাপনে ব্যস্ত। আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন, বিগত 54 বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির জায়গা হলো আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে।
স্বাধীনতা যুদ্ধের অর্জনকার কে পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল বিজয়, বাংলাদেশ নাকি ভারত? বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে উপেক্ষিত বাংলাদেশের অস্তিত্ব। সেদিন যুদ্ধটা নাকি শুধু ভারতই করেছিল। সেই পোস্টে একবারের জন্য উচ্চারিত হয়নি বাংলাদেশের নাম। নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশের বিভিন্ন মহল। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মোদীর এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই এক গণহত্যাকারী, আরেক গণহত্যাকারী। হাসিনাকে দিল্লিতে জায়গা দিছিস, ২ গণহত্যাকারী দিল্লিতেই থাক। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ আমরা উপড়ে ফেলবো। ভারতের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। আমি মনে হয় অনতিবিলম্বে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন এবং আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর, ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন এবং ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বরিশালের যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে কীর্তনখোলা নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন একটু জানাবেন। আজ সেদিকে বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টা থেকে এই বানৌজা শহীদ মহিবুল্লাহ জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং তারপর থেকেই আমরা জনসাধারণের উপচে পড়া ভিড় দেখেছি এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই জাহাজটি পরিদর্শন করেছেন এবং ভিতরের যে জিনিসপত্রগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং একটি নৌবাহিনীর জাহাজে কি জিনিসপত্র থাকে সেগুলো সম্পর্কে তারা জানতে পেরেছেন এবং এখানকার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি বিষয় তাদেরকে খুঁটিনাটি জানিয়ে দিয়েছে এবং তারা যেটা বুঝতে পারেনি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে রয়েছে এই পরিদর্শন, যেহেতু সূর্যাস্ত পর্যন্ত কিন্তু এখানে পরিদর্শনের সময়টা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এখন একদম শেষ মুহূর্তের পরিদর্শনটা চলছে। তবে এখনও দর্শনার্থী যারা রয়েছে বরিশালের, তারা কিন্তু জাহাজে প্রবেশ করছে এবং সব ধরনের জিনিসপত্র কিন্তু তারা দেখার চেষ্টা করছে এবং যারা অভিভাবক রয়েছেন তারা তাদের শিশু যারা রয়েছে, শিশু থেকে পরিবারের সদস্য সবাইকে নিয়েই কিন্তু এই জাহাজটি পরিদর্শন করতে আসছেন এবং তারা বলছেন যে যা নতুন প্রজন্মের ক্ষেত্রে এই জাহাজটি পরিদর্শনের করার ফলে কিন্তু তারা নতুন কিছু জানতে পারবে এবং এই যে নৌবাহিনীর জাহাজ সম্পর্কে তারা জানতে পারবে। এবং সবসময় যেহেতু এই জাহাজগুলো আসলে পরিদর্শন করার সুযোগ হয় না জাতীয় দিবসগুলো ছাড়া, সেক্ষেত্রে এই উদ্যোগটা যেন আগামীতেও অব্যাহত থাকে এরকমটাই প্রত্যাশা করেছেন। এবং নৌবাহিনীর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে নৌবাহিনীর যারা কর্মকর্তা কিংবা সদস্যরা রয়েছেন তাদের সাথে জনগণের একটি মেলবন্ধন তৈরি করার জন্যই কিন্তু এই জাহাজটি আসলে সকলের জন্য উন্মুক্ত করা হয় এই সময়টিতে এবং এর মাধ্যমেই কিন্তু নৌবাহিনী সম্পর্কে জনসাধারণ জানতে পারবে এবং তাদের কার্যক্রম দেখতে পারবে, সেটিও সম্পর্কেও জানতে পারবে, যা আগামী ভবিষ্যতে আগামী প্রজন্মের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে বলেও জানিয়েছেন। এবং এই এখন শেষ মুহূর্তের যেহেতু পরিদর্শন চলছে, তারপরও কিন্তু লোকজনের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি জাতীয় দিবসেই বরিশালের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এই জাহাজটি আসলে যুদ্ধ জাহাজগুলো যেগুলো রয়েছে কিংবা নৌবাহিনীর জাহাজগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারা এই জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন এবং আরেকটু জানিয়ে রাখি যে দুপুর থেকেই আমরা লক্ষ্য করেছি যে জনসাধারণের উপচে পড়া ভিড় এবং তারা জানিয়েছেন আগামীতেও যেন এই ধারা অব্যাহত রাখা হয়। তো বরিশালের নৌবাহিনীর জাহাজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা বন্দরের সার্ভিস জেটিতে বানৌজা অপরাজয় যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে নৌবাহিনীর প্রদর্শিত জাহাজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন বন্দরে, বিস্তারিত জানাবেন।
নিয়ে আপনাকে জানিয়ে রাখি, আজ মহান বিজয় দিবসের যে ছুটির দিনে দেশের এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলের সর্বদক্ষিণের মানুষের মাঝে এক প্রকার উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি। সেই উচ্ছ্বাসের অংশ হিসেবে এই বাংলাদেশ নৌবাহিনী বা নৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজ, সেটি আজ এখানে জনগণের জন্য উন্মুক্ত করেছেন নৌবাহিনী। সেই জাহাজ দেখার জন্য এখানে কিন্তু এই উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ তারা এখানে এসেছেন। তারা দেখেছেন যে বাংলাদেশের নৌবাহিনী তারা সমুদ্রে সংগ্রামে দুর্জয় অবস্থায় যে তারা বঙ্গোপসাগর সহ সমুদ্র সীমা পাহারা দিচ্ছেন, সেই কলা কৌশল এবং সমরাস্ত্র সব কিছুই তারা দেখেছেন, পরিদর্শন করেছেন। এবং এখানকার যে নৌবাহিনীর সদস্যরা এখানকার নৌবাহিনীর সদস্যরা উপজেলার যে সকল দর্শনার্থী এসেছেন তাদেরকে তারা সমরাস্ত্র পরিচালনার যে কৌশল এবং নিমজ্জিত জাহাজ উদ্ধার এবং এখানকার যে সমুদ্র সীমায় যে চোরাচালান বন্ধ এবং উদ্ধার অভিযান, দুর্যোগে যে তারা যে সকল কলা কৌশল প্রদর্শন করেন সেই সকল কলা কৌশলগুলো পরিদর্শন করেছেন এবং প্রদর্শন করেছেন। আপনাকে আরও জানিয়ে রাখি, আপনি জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, কিন্তু জুলাই মাসে এই বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। তারপর থেকেই তারা জলসীমা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় যে দেশে যে নৌবাহিনীতে যে সোলজার বা সৈন্যবাহিনী যাতে আরও পরিসীমা বৃদ্ধি পায় এবং আধুনিক নৌবাহিনী গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই যুদ্ধজাহাজ পরিদর্শন করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে চলছে দিনব্যাপী বিজয় মেলা। নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন এই মেলায়। বিস্তারিত জানাতে জেলার পুরাতন স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। জানাবেন মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, স্টলগুলোতে বেচাকেনা কেমন হচ্ছে? মেলাটি শুরু হয়েছে কিন্তু সকাল থেকে, উদ্বোধন করা হচ্ছে সকাল 10টায়, কিন্তু বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আসলে দর্শনার্থীদের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি একেবারে দুপুরের পর থেকে কিন্তু যে মেলা প্রাঙ্গণ আছে সেটি কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ ছিল এবং বিভিন্ন স্টলে কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থী এবং ক্রেতা সাধারণের কিন্তু চোখে পড়ার মতো ভিড় ছিল। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বিজয় মেলাটি যেটি আয়োজন করা হয়েছে এটি কিন্তু কিশোরগঞ্জে জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করেছে। এর আগে যদিও কুচকাওয়াজ হতো সেটি কিন্তু সকালে শেষ হয়ে যেত। এই দিনব্যাপী এই মেলাটি থাকার কারণে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু বলছে যে এটি তাদের জন্য একটি বাড়তি আনন্দ বয়ে এনেছে, কারণ তারা যেহেতু এই বিজয় দিবস উপলক্ষে এবং যেহেতু এই দিনটি সরকারিভাবে ছুটি রয়েছে, সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন, বিভিন্ন জায়গায় যান। সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা এই পুরাতন স্টেডিয়ামে যে মেলাটির আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আসলে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারছেন এবং পছন্দসই জিনিসপত্র কিন্তু তারা কিনতে পারছেন। আমি যদি একটু বেচাকেনার কথা বলি, যে আজকে কিন্তু এখানকার যে দোকানিরা যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে, এখানে বেশিরভাগ দোকানিরাই কিন্তু আসলে উদ্যোক্তা, একেবারেই নতুন যারা, তারা এখানে কিন্তু আমরা দেখেছি চেম্বার অফ কমার্সের বেশ কয়েকটি স্টল রয়েছে, শিল্পনগরী বিসিকের কয়েকটি স্টল রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের বেশ কিছু স্টল রয়েছে, যেগুলো কিন্তু আসলে উদ্যোক্তা যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে স্টলগুলো নিয়ে। এবং তারা যে বিষয়টি বলছে যে আজকের এই দিনে যেহেতু দর্শনার্থী চাপটা ভালো, সেক্ষেত্রে কিন্তু তাদের বেচা বিক্রিও কিন্তু ভালো হচ্ছে এবং শুরুর দিকে হয়তোবা সকালের দিকে খুব একটা বেশি বেচা বিক্রি না হলেও দুপুরের পর থেকে কিন্তু তারা জমজমাট বেচা বিক্রি করতে পারছেন, সেরকমটা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ বিজয় মেলার তথ্য। মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলছে বিজয় মেলা। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। বেলা বাড়ার সাথে সাথে মেলায় বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসান রাজীব। মেলায় বিনোদনের কি কি ব্যবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের মতো সাতক্ষীরাতেও কিন্তু এখানে বিজয় মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে মোট 30টি স্টল করা হয়েছে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে মাঠটি রয়েছে এই মাঠে। এবং এখানে আমরা যেটি দেখেছি, এখানকার যে স্থানীয় উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্নভাবে পণ্য উৎপাদন করেন, এখানে স্থানীয় যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্যগুলো মূলত নিয়ে তারা এখানে এসেছেন। এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন হস্তশিল্পের দোকান রয়েছে, একই সাথে পিঠাপুলির উৎসবের মতো কিন্তু দোকান করা হয়েছে। মধু, স্থানীয়ভাবে যে সমস্ত
মধু উদ্যোক্তা রয়েছেন যারা মধু বিক্রি করেন তাদের মধুগুলো আনা হয়েছে। হাতের কাজ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করে থাকে তাদের পণ্যগুলো কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে। তো মূলত বিকালের পর থেকে এই মেলাটি এখানে জমতে শুরু করেছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এই প্রাঙ্গণটি আসলে মানুষের লোকারণ্য হয়ে রয়েছে। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মেলায় আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে। তারা কিন্তু এই যে বিজয় দিবসের যে ছুটির দিনটি তারা এখানে উপভোগ করছেন। এছাড়া এখানে জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে মূলত এবারের যে বিজয় দিবস তারা সেটি পালন করছেন। এখানে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। একই সাথে এখানে পৌর দিঘি রয়েছে, পৌর দিঘিতে হাঁস ধরার প্রতিযোগিতা সহ বিভিন্ন গ্রামীণ যে সমস্ত খেলাধুলার উৎসব রয়েছে সেগুলো কিন্তু করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এছাড়া উপজেলা শহরগুলোতেও আমরা খোঁজ দিয়ে জানতে পারি সেখানেও মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি এখানকার মানুষ পালন করছেন। তো সব মিলে এই দিনটি আসলে উদযাপন করার জন্য সারা দেশের মানুষ যেরকম উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি পালন করছে, তেমনি সাতক্ষীরার মানুষও কিন্তু এই দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এবারের এই বিজয় দিবস তারা উদযাপন করছে। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা এবছরের যে উৎসবের আয়োজন করেছিলেন এটি গত বছরের তুলনায় কিন্তু তারা জাঁকজমকপূর্ণভাবেই এবারের আয়োজনটি তারা করেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলার সবশেষ তথ্য। অ্যানি। বরিশাল মহানগর জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবসের অনুষ্ঠানে কৃষক দলের হামলার অভিযোগ উঠেছে। সকাল 10টায় নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিজয় দিবসের সভা চলার সময় আওয়ামী লীগ মনে করে কৃষক দলের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু জানান তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচি করছিল। এ সময় কৃষক দলের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে যুবদলের একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি তার। ব্যানার দেখার পর একজন বলতেছে যে কি বলছে, আমরা এখানে বলছে যে জাতীয় নাগরিক কমিটির আজকে আলোচনা সভা। তারা বলতেছে জাতীয় নাগরিক কমিটি এটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের দালাল। এরা কথা না শুনে আমার ব্যানারটা ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলার পরেই কিছুক্ষণ পরে আরও কয়েকজন লোক আসলো, এসে টেবিল ভাঙচুর করলো। আমাদের একটা লোক যখন নিষেধ করলো ওনাদেরকে, অনেকগুলো চড় থাপ্পড় মারছে ওনাকে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের এবং পুরো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এর বিচার চাচ্ছি এবং আমি জাস্টিস দাবি করছি। চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবস অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত 5 জন নেতাকর্মী। দুপুরে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা বিজয় দিবসে কনক কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলালের অনুসারীরা সেই আলোচনা সভায় অতর্কিত হামলা চালায়। তারা কমিউনিটি সেন্টারে গেট ও সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুর করে। এ সময় নেতাকর্মীদের ধাওয়া দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে 5 জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরও জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সৈকতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? পর্যটন কেন্দ্রিক বাণিজ্য কতটা জমল জানাবেন। বিজয়ের যে আনন্দ সেটি রীতিমতো রং ছড়িয়েছে সমুদ্র শহরেও। আমরা দেখছি যে বিপুল সংখ্যক পর্যটক আজকে সকাল থেকে এবং বিশেষ করে বিকেল নাগাদ কিন্তু আমরা দেখছি যে একেবারে লোকারণ্যে পরিণত হয়েছে কক্সবাজার সৈকতের বিভিন্ন অংশ। বিশেষ করে কলাতলি থেকে শুরু করে এখানে যে সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট রয়েছে সৈকতের, এই দীর্ঘ সৈকত জুড়েই কিন্তু বিপুল মানুষের উপস্থিতি এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু ভ্রমণ পিপাসুরা এই কক্সবাজারে এসেছেন। এবং আমরা দেখছি যে এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে ভ্রমণ গন্তব্যগুলো রয়েছে, বিশেষ করে এখানে ইনানি, হিমছড়ি কিংবা দরিয়ানগর কিংবা মহেশখালের আদিনাথ মন্দির এবং শহরের যে বৌদ্ধ মন্দির এলাকাটি রয়েছে সেই সব এলাকায় আমরা দেখছি যে প্রচুর পর্যটক ভিড় করছেন এবং সেখানকার যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে সৈকত কেন্দ্রিক কিংবা হোটেল মোটেলকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেচা কেনা বেড়েছে এবং পর্যটকদের যে উপস্থিতি সেটির কারণে তারা কিন্তু খুবই
সন্তুষ্ট এবং একটা আনন্দমুখর পরিবেশে আসলে তারা রয়েছেন। এবং আমরা দেখছি যে পর্যটকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে এবং বিজয়ের যে উৎসব কিংবা আনন্দ সেটি কিন্তু তারা বেশ উদযাপন করছেন। এখানে নানাভাবে তারা উদযাপন করছেন। সৈকতের যে বিভিন্ন রাইড রয়েছে, সারাদিন তারা বিভিন্ন রাইডে চড়েছেন। এখানে সমুদ্র স্নানেও কিন্তু সময় কাটিয়েছেন অনেকে, যেহেতু কিছুক্ষণ আগে সূর্য অস্তমিত হয়েছে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি অত্যন্ত নান্দনিক একটা পরিবেশ সৈকতে বিরাজ করছে। সূর্য ডোবার পরেও কিন্তু এখানে যে মৃদু আলো রয়েছে সেই আলোতে আমরা দেখছি যে প্রচুর পর্যটক এখানে ভিড় করেছেন এবং পরিবারের তারা সদস্যদের নিয়ে দেশের নানা প্রান্ত থেকে এসব পর্যটক এসেছেন এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু তারা ভিড় করছেন এবং নিজেদের পছন্দ মতো বিভিন্ন পণ্য তারা কেনাকাটা করছেন। এখানে সম্প্রতি যে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত শুরু হয়েছে, প্রতিদিন 2000 পর্যটক সেই দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখানেও আমরা দেখছি যে পর্যটকের ভিড় সেখানে রয়েছে এবং পুরো কক্সবাজার জুড়েই কিন্তু বিপুল পর্যটকের উপস্থিতি আছে। এই পর্যটকের উপস্থিতির কারণে শুধুমাত্র হোটেল মালিকরা ছাড়াও এখানে যে অন্যান্য পরিবহন খাতের সাথে যারা জড়িত রয়েছেন, রেস্তোরাঁর সাথে যারা জড়িত রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে এবং এই বাণিজ্যটা মূলত এই মৌসুমে 1000 কোটি টাকার বাণিজ্যের তারা আশা করছেন। এই ছিল এ নিয়ে আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মিশরে শুরু হয়েছে D8 সম্মেলনের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8টি দেশের সরকার প্রধান যোগ দেবেন এই সম্মেলনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, D8 সম্মেলনে বাংলাদেশের কি কি বিষয় তুলে ধরবে? এই সম্মেলন থেকে আমাদের প্রাপ্তি কি হতে পারে? বিস্তারিত জানাবেন। আফ্রিকা মহাদেশের সুদূর আরব দেশ থেকে আপনি সহ বাংলাদেশের সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। একটু বলে রাখতে চাই যে আজকে থেকেই মূলত D8 সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। আজকে এবং কালকে একটি সেশন আছে, এরপরে 3 ভাগে এখানে সেশন সাজানো হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8টি দেশের সরকার প্রধান এই সম্মেলনে যোগ দিবে। আজকে বিজয় দিবসের দেশে আনুষ্ঠানিকতার কারণে আজকেই আসার কথা ছিল প্রধান উপদেষ্টা, কিন্তু তিনি আজকে আসেননি। দেশে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করে আগামীকালে কিন্তু তিনি ঢাকা থেকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আর এই যে এই সম্মেলনকে ঘিরে মিশরের যে নিরাপত্তা ব্যবস্থা, যদি আমি বলি যে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী কায়রো থেকে অনেক দূরে মিশরের রাষ্ট্রীয় প্রধানের যেই প্রেসিডেন্ট প্যালেস, এখানে সেই প্যালেসে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোন ভেন্যুতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি এখনো প্রকাশ করা হয়নি। নানাভাবেই এটি আন্তর্জাতিকভাবে নিরাপত্তাজনিত কিছু ব্যাপার রয়েছে, সে কারণে এখানে এই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে ভেন্যুটি এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। একটু বলে রাখতে চাই যে এই সম্মেলনে ফিলিস্তিনকে ঘিরে আলোচনা হতে পারে। ইসরায়েলে বিশেষ করে লেবানন এবং গাজায় যে ইসরায়েল যে নির্বিচারে যে হামলা চালাচ্ছে, যে নির্বিচারে যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এই সম্মেলন থেকে কিন্তু আওয়াজ তুলবেন সরকার প্রধানরা, 8টি দেশের সরকার প্রধানরা। একই সঙ্গে এই যে এটিকে D8 সম্মেলন বলা হয়, অর্থাৎ 8টি দেশের অর্থনৈতিক জোট এটি, সেখানে নতুন করে আরো একটি দেশ এখানে এই জোটে যুক্ত হতে পারেন। আমরা শোনা যাচ্ছে যে আজারবাইজান এই D8 এর জোটে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে এটি D9 হতে পারে এই সম্মেলনের পর থেকে। এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন এই যে 8টি দেশের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করা, বিশেষ করে এখানে ব্যাংকিং খাত, আর্থিক খাত, কৃষি খাত, গ্রামীণ উন্নয়ন খাত, বিজ্ঞান খাত এবং মানবাধিকার, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু এই 8টি দেশ কাজ করবে। এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, আন্তঃবাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে সুদৃঢ় করা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে আসবেন, তিনি এই সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে এই সম্মেলন ছাড়াও তিনি এখানে আরো কিছু আনুষ্ঠানিকতা তিনি করবেন। প্রধান উপদেষ্টা মিশরের যে সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়টি পরিচিত আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে তিনি প্রেরণামূলক অথবা যেটাকে মোটিভেশনাল স্পিকিং বলা হয়, সেই বক্তব্য তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবেন। সুতরাং তার আগমনকে ঘিরে এখানে বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছেন, বাংলাদেশের
এখানকার যারা প্রবাসী রয়েছেন তারাও কিন্তু এক ধরনের উন্মুখ হয়ে বসে আছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে যান এখান থেকে, এবং মিশরের সঙ্গে যে সম্পর্কের বিষয়টি রয়েছে, সম্পর্কের বিষয়টি রয়েছে, সেটি কতটা সুদৃঢ় হতে পারে। তবে আমরা যতটুকু এখানে দেখছি যে আসলে এই ডিএইচ সম্মেলনকে ঘিরে প্রত্যেকটি দেশের যেই রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা এখানে আসবেন, পুরো বিষয়টিকে এখানে নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে। আমরা দেখছি যে এই কার্যক্রমকে ঘিরে নানাভাবে আয়োজন, মিশরের এই রাজধানী কায়রো থেকে অনেক দূরে যে আয়োজনটি করা হচ্ছে, এখানে যদি আমি বলি আমার পিছনে একদম আশেপাশে যে 8টি দেশ এখানে যুক্ত হবে তাদের পতাকাগুলো উঠছে, নানা আনুষ্ঠানিকতা এখানে চলছে। তো সব মিলিয়ে আমরা মূল আনুষ্ঠানিকতা যদিও এখনো শুরু হয়নি, আগামীকাল থেকে প্রাথমিকভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে, এরপরেই মূল সম্মেলনের দিকে যাবে ডিএড। তো এই ছিল আমার কাছে মিশরের রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে থেকে ডিএড সম্মেলনের সবশেষ খবর। অ্যানি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। চলতি সপ্তাহে ইউলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি পুনঃমূল্যায়নের সোমবার শুরু হয় আদালতের বিচার প্রক্রিয়া। প্রথম বৈঠকে অংশ নেন 6 জন বর্তমান বিচারপতির সবাই। গণশুনানিতে লেগে যেতে পারে কয়েক মাস। ইউলকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ 6 মাস পাবেন আদালত। যদিও দেশের রাজনৈতিক অনিশ্চয়তায় ইতি টানতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে আদালতের উপরে। পর্যবেক্ষকরা বলছেন 9 বিচারপতির মধ্যে 3 জন সম্প্রতি অবসর নেওয়ায় ইউএলের বিচার প্রক্রিয়া জটিল হবে। ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় চিদোর তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কমপক্ষে 14 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা কয়েকশো কিংবা হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি। তছনছ হয়ে মাটিতে লুটিয়ে আছে শত শত বাড়িঘর, দোকানপাট, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎবিহীন অবস্থার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশো নিরাপত্তা বাহিনীর সদস্য। স্থানীয় সময় শনিবার ভারত মহাসাগরের সৃষ্ট সাইক্লোনটি প্যারিস থেকে প্রায় 8000 কিলোমিটার দূরের দ্বীপটিতে আঘাত হানে। আফ্রিকার পূর্ব উপকূল থেকে 500 মাইল দূরে মায়োটে অন্তত 3 লাখ মানুষের বসবাস। জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত না হলেও হতাশ নন শেখ মেহেদী। ধৈর্য নিয়ে পারফর্ম করে দলে নিয়মিত মুখ হতে চান ব্যাট বল হাতে উইন্ডিজ বধের নায়ক। ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছেন। আমি টি20তেও সেটেল না, আমি রেগুলার টি20তে খেলি না, বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। তো আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে, দেখা যাক সামনে কি হয়। ধৈর্য ছাড়া তো কোনো উপায় নাই। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে 17 ওভারে, যেখানে আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 122 রানে থামে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 31 রান করেন সাদিয়া আক্তার। আফিয়া আসিমা করেন 25 রান ও 24 রান করেন ব্যাটার সুমাইয়া আক্তার। জবাবে 17 ওভারে 8 উইকেট হারিয়ে 94 রান পর্যন্ত তোলে লঙ্কান নারী দল। বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন সুমাইয়া আক্তার। 2টি করে উইকেট পান ফারজানা ও নিশি। বি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। আগামীকাল সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সুমাইয়ার দল। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।